প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্স বা রেসিপির মাধ্যমে। বরাবরের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপি মুঠি কাবাব এবং কাঁচা কলার কাবাব, এবং আমাদের সাথে অতিথি আছেন উম্মে সালমা, পরিচালক উম্মেস কিচেন। আপু, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আপু। রেসিপিতে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এবার চলে যাচ্ছি আমাদের রেসিপিতে। আপু, আমি দেখতে পাচ্ছি যে আমাদের আজকে দুইটি রেসিপি। তো প্রথমে আমরা কোন রেসিপিটি শিখব? মুঠি কাবাবটা মুঠি কাবাব দেখাবো। আচ্ছা, এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। হুম। আর এটার সাথে যে উপকরণগুলি লাগবে সেটা লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, কাবাব মশলা, জয়ফল জয়ত্রী বাটা, আচ্ছা, আর লবণ স্বাদ মতো, আর টক দই লাগবে আমার, আর আচ্ছা, টমেটো সস বা কেচাপ যেটাই বলেন এটা একটু লাগবে। আচ্ছা আপু, এটা মুঠি কাবাব, এটা আসলে মুঠি কাবাবের স্পেশালিটিটা কি? এটা মুঠি করে করা হয় তো এই জন্য এটার জন্য নাম রাখা হয়েছে। আচ্ছা, আমাদের দেখতে পেলাম যে আমাদের এইখানে একটা মশলা তৈরি আছে, সেই মশলাতে কি কি আছে? এটার মধ্যে আপনার সব ধরনের মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে হলো জয়ফল জয়ত্রী, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এগুলি সব আছে এটার মধ্যে। আচ্ছা, অনেকগুলো মশলাই আছে এখানে। কি এটা ভাজা? এটা কাবাবের জন্যই মশলাটা আলাদা আসলে করা হয়। আচ্ছা, এটা হচ্ছে কাবাব, আমরা এই মশলাটা হচ্ছে কাবাবের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা কি ভেজে নিয়েছে নাকি হচ্ছে এটা ভেজে নেয় আপু। আচ্ছা, আমরা প্রসেসটা দেখি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, একদম গরুর মাংসটা একদম পাতলা করে শিলপাটায় ছেঁচে নিয়েছি, একদম পাতলা করে ছেঁচে নিয়েছি, মানে যতটা পাতলা করা যায় একদম ছেঁচে নিয়ে তারপর এটার সাথে এখন সব ধরনের মশলা নিব, মিক্সড করব, যে একদম পাতলা। ও আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে গরুর মাংসটা খুব পাতলা করে কেটে তারপর হচ্ছে সেটাকে শিলপাটায়, হ্যাঁ ছোট, মানে বেশি ছোটও না, এই সাইজ করলে একটু লম্বা হয় ছেঁচলে। আচ্ছা, ছেঁচে যে অনেকটা লম্বা হয়েছে, একদম পাতলা করে ছেঁচে নিয়েছি। আচ্ছা আচ্ছা, একদম পাতলা, এই যে খুবই পাতলা করে একদম ছেঁচে নেয় এটা। সবগুলি এরকম করে ছেঁচে নিয়েছি, এই যে পাতলা। এখানে আমরা কত গ্রাম ব্যবহার করছি? এখানে আমার 250 গ্রামের মতো আছে। আচ্ছা, এটার সাথে এখন আমি সব মশলাগুলি মিশাবো এক এক করে। প্রথমে একটু টক দই নিয়ে নিব এটার সাথে। আড়াইশো গ্রাম মাংসের সাথে আমরা কত গ্রাম টক দই ব্যবহার করছি? এখানে 2 চামচ, 4 চামচ, 2 চামচ টক দই দিলাম, তারপরে 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম আধা চামচ, গরুর মাংসে একটু রসুনটা বেশি লাগে, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে, আর কাবাবের মশলা একটু দিয়ে দিলাম হাফ চামচ। আচ্ছা, মরিচের গুঁড়োটা, লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম 2 চামচের মতো, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম একটু, এখন আমরা এটাকে মিক্সড করে নিব। এখানে তো দেখতে পাচ্ছি যে আমরা টমেটো সসটা ব্যবহার করেছি। আপু, টমেটো সসের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? টমেটো সস, টমেটো কেচাপটা ব্যবহার করা যায়। আচ্ছা, আর একটু সয়া সস দেওয়া যায়। এটা মানে আপনার ইচ্ছা, যা আপনি সসের মধ্যে আছে এটা দিতে পারেন, কিন্তু ওয়েস্টার সসটা আবার দেওয়া যাবে না। আচ্ছা, এখন এটা বাইন্ডিংয়ের জন্য আমার একটু ময়দা নিতে হবে।
ময়দার পরিমাণটা কেমন আমি লাগছে? দুই চা চামচ ময়দা নিয়ে নিয়েছি এখানে। ও সেবার আমার একটু হাত দিয়ে মাখতে হবে। এটা ভালোভাবে হচ্ছে মাখাতে হবে। ভালোভাবে মাখাতে হবে। এটা ফ্রোজেনের পদ্ধতিটা কি? এটা ফ্রোজেন আমি শেপ দিয়ে ফ্রিজে রেখে দিব ডিপে। যখন শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্সে রেখে দিব। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পুরোটা তৈরি করার পর আমরা শুধু ভাজার আগে আমরা হচ্ছে সেটা ফ্রোজেন করছি। আচ্ছা, আর আমরা যখন এটা নামিয়ে ভাজবো সেই ক্ষেত্রে আমাদের কতক্ষণ আগে ফ্রিজ থেকে নামাতে হবে? ফ্রিজ থেকে আপনি সাথে সাথে নামায় তুলে দিতে হবে, কারণ এটা অনেকটা সময় ধরে করতে হবে, আস্তে আস্তে করে এটাই করতে হবে। আর বেশি তেল দেওয়া যাবে না, সামান্য তেলের মধ্যে এটা দিয়ে রাখতে হবে। আচ্ছা, ভাজার সময় আমাদের সময় বেশি লাগছে। সময় বেশি লাগছে। আচ্ছা, এই যে সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা আসলে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টাখানেক। গরুর মাংস তো, গরুর মাংস যতটা বেশি ম্যারিনেট করে রাখা যায় অতই ভালো। আচ্ছা, এই ক্ষেত্রে কতক্ষণ আমাদের ম্যারিনেট করতে রাখতে হবে? 1 ঘন্টা রেখে দিবেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কতক্ষণ রাখতে পারবো? মানে গরুর মাংস রেসিপিটা তো একটু, গরুর মাংস তো একটু হার্ড থাকে, এটা যতক্ষণ ম্যারিনেট করা যায় ততই ভালো। সময় না থাকলে সেক্ষেত্রে হলো আলাদা। আর যেহেতু পাতলা করে করা আছে, একদম পাতলা করে করছি তো, শিলপাটায় ছেঁচে নিছি, সেক্ষেত্রে আপনার 10-15 মিনিট 20 মিনিট হাতে সময় না থাকলে কিছু করার নেই। আচ্ছা, যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা 15-20 মিনিট আমরা রেখে তারপর ভেজে নিতে পারি। আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা 1 ঘন্টা আমরা ম্যারিনেট করে রাখবো। কারণ আমাদের তো অনেক সময় আসলে যে আমরা এটা বানাবো আগে একটা প্রিপারেশন নেই, তখন সবকিছু রেডি করে ঘন্টাখানেক আমরা রেখে দিলাম, তারপরে শেপ দিয়ে ফ্রিজে রেখে দিব। রেখে দিয়ে যখন একদম শক্ত হয়ে যাবে ওটা, তখন এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করার জন্য। এটা আপু কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? এটা আপনি দীর্ঘদিন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেটা কত মাস? গরুর মাংস ফ্রিজে রেখে খাই, হ্যাঁ, তো এটা ওই রকমই মশলা টশলা দেয়া আছে, সব মাসখানেক রাখতে পারবেন আপনি। আচ্ছা, এখানে একটু চিনি দেওয়া দরকার, কিন্তু আমার এই দইয়ের মধ্যে আমি নিজে বাসায় করেছি তো, দইটা যেটা মিলায় আর কি ওটা বসাইছিলাম রাত্রে, ওটার মধ্যে একটু চিনি দেওয়া আছে, যার কারণে চিনিটা দিলাম না। আচ্ছা, দর্শকরা যদি চায় তাহলে একটু চিনি মিক্স করে নিতে পারবে। মিক্স করতে পারবে, টক দই দিবে, একটু চিনি দিবে। আর যদি মিষ্টি দইটা দেয় সেক্ষেত্রে দরকার নেই। আচ্ছা, মিষ্টি দইটা ব্যবহার করা যাবে? ব্যবহার করা যাবে, কিন্তু বেশি মিষ্টি হলে ওটা ব্যবহার করা যাবে না। এটা একটা ব্যালেন্স রাখতে হবে, যেহেতু ঝাল জিনিসটা। খুব ভালো করে একটা একদম, কারণ আমি তো শিলপাটায় ছেঁচে নিয়েছি, তারপর যখন আপনার ম্যারিনেট করব তখন ভালো করে হাত দিয়ে চটকে করতে হবে। আচ্ছা, যাতে মশলাটা ভিতরে চলে যায়। আচ্ছা, যে একদম ভিতরে মশলা ঢুকে এই যে হয়ে গেছে, খুব চমৎকারভাবে মিশে যাচ্ছে। এবার হাতে একটু তেল নিয়ে শেপগুলি দিয়ে নিব। এখন আমরা শেপ দেব। হ্যাঁ, মুঠি মুঠি করে। এই শেপটা কি এরকম মুঠি টাইপ হবে, এই জন্য হচ্ছে এটার নামকরণ করা হয়েছে মুঠি কাবাব। মুঠি কাবাব। এটা তো চাইলে আমরা যে কোনো শেপ দিতে পারি, দেয়া যাবে কি? যে কোনো শেপ দেয়া যাবে, তখন নামটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, কারণ আমি তো এখন মুঠি করে এটা ঠিক মুঠির মতোই করতেছি, মুঠি কাবাব। আপনি গোল করে দিলে তখন বল, মিট বল হলো বা বিগ বল হলো। কেউ যদি একটু বড় সাইজ করতে চায় সেক্ষেত্রে একটু বড় বেশি করে মাংস নিয়ে নেবে। আচ্ছা, এটার সাইজটা কতটুকু হবে? সাইজটা এই যে আমি ভেজে নিয়ে আসছি দেখার জন্য, এই যে সাইজটা এরকম হলে হয়। আর আপনার যদি ইচ্ছা হয় যে আমি একটা দিব একজনকে, তখন একটু বড় সাইজ করে নিতে পারেন, ওটা আপনার সম্পূর্ণ আপনার নিজের উপর। হ্যাঁ,
বড় করলে যখন আপনি বেশি মাংস নেবেন, বাসায় মেহমান আসবে, তখন একটা করে এক পিস করে দিয়ে দিলে তখন আপনি বড় করে এরকম একটা করে করে নিতে পারবেন। 250 গ্রাম আমরা দেখতে পেয়েছি যে মাংস নিয়েছি, সেক্ষেত্রে আমরা কয়টা মুঠি কাবাব তৈরি করতে পারবো? এখানে হলো আমি যদি এই সাইজটা করি, ছোট সাইজটা, তাহলে 4টা 5টা হবে এখানে। আচ্ছা, বাসায় যদি ফ্যামিলির সদস্য বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একটু মাংসের পরিমাণটা বাড়িয়ে তারপর হচ্ছে হ্যাঁ, আমরা মশলা বাড়িয়ে নিতে পারি। বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে আজকে হাফ কেজি দিয়ে করছি, ওই কটা মানে আরও কয়েকটা হয়েছে আর কি। আর এখানে আছে অনেকই হয়, এরকম ছোট সাইজ করলে অনেকগুলি হয়ে যায়। আচ্ছা, এটা নাস্তা মানে বিকেলের নাস্তাটা একদম ভালো মতন হয়ে যায়। আচ্ছা, যেহেতু এটা ফ্রোজেনের পদ্ধতিটাও করা আছে, হ্যাঁ, তো আমরা দেখা যায় যে একসাথে বানিয়ে আমরা পরবর্তীতে সেটা ভেজে নিতে পারি জি নাস্তার বেলায়। একদম মাংস মানে হয়ে গেছে, খুবই পাতলা করে একদম ছেঁচে নিতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে মাংসটা একদম চিকন করে কাটতে হবে। চিকন করে না কাটলেও হয়, আপনি এটা যখন শিল্পটা ছেঁচবেন তখন এমনি ওটা পাতলা হয়ে যাবে, তখন চিকন করে কাটার দরকার পড়বে না। আচ্ছা আচ্ছা, এটা তো প্রথম দিকে আমরা সিদ্ধ করে নেইনি না, কাঁচা। আচ্ছা, একদমই কাঁচা, এটা সিদ্ধ করি নেই। সিদ্ধ করলে এরকম অবশ্যই হয় না, সিদ্ধটা একদমই অন্যরকম থাকে। আচ্ছা, তাহলে সিদ্ধ করা যাবে না আমাদের এই মুঠি কাবাবের বেলা হচ্ছে আমরা কাঁচাটাই হচ্ছে আমরা শিলপাটায় করে নিচ্ছি, থেতলে নিচ্ছি। আবার এটা ব্লেন্ডার করলেও হবে না, শিলপাটাই ছেঁচে নিতে হবে এরকম। আচ্ছা, ব্লেন্ডার করলে সেটা আবার অন্যরকম টেস্ট হয়ে যাবে, মানে একদম মুখে দিলে ওটা মিলে যাবে, এটা অন্যরকম। আর এটা একটু দানা দানা থাকবে মুখে চাবানো। এটার ভাজার প্রক্রিয়াটা কি? এটা আপনি শেপ দিয়ে রেখে দিবেন, তো ফ্রাই প্যানে হালকা তেল দিবেন, মানে না দিলেই নয়, হালকা একটু তেল দিয়ে এটার মধ্যে আপনি একদম ডিম আঁচে রেখে দিবেন। আচ্ছা, একদম লো আছে, লো মিডিয়াম টু লো এ দিয়ে একদম আপনি ওটা রেখে দিবেন, ঢাকনা দেওয়ার দরকার নেই, এমনি এরকম রেখে দিবেন। আচ্ছা, তো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেবেন। একসাথে সবগুলো আর কি দেওয়া যাবে? সবগুলি যদি আপনার বড় ফ্রাই প্যান হয় আপনি সবগুলি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, দেওয়া যাবে। আচ্ছা, তারপর আমাদের কত মিনিট আমাদের সেটা ভাজতে হবে? গরুর মাংস তো একটু বেশি লাগে, 20-25 মিনিট লাগবে। আচ্ছা, আমরা কম আছে হচ্ছে 20-25 মিনিট আমরা হচ্ছে ভেজে নিব। আস্তে একদম অল্প আছে দিয়ে, মানে এইভাবে কালারটা আসবে যখন, তখন আচ্ছা উঠাতে হবে। ভাজার যে কালার হচ্ছে সেটা বুঝে আমাদের ভাজার পরে আবার আমি ফ্রাই প্যানে সস দিয়ে, টমেটো সস দিয়ে আবার কিন্তু এটাকে নেড়ে নিছি, এটার সাথে টমেটো সসের সাথে, ওটা একটা আলাদা টেস্ট আসে। আচ্ছা, মানে আমাদের ভাজা শেষ হলে সবগুলি, তখন আমরা একটা ফ্রাই প্যানে সস দিয়ে ওটার মধ্যে ঢেলে দিব, এগুলি ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে উঠাই নেব। আচ্ছা, সেক্ষেত্রে এটার সুবিধা কি? মানে টেস্টটা ভালো আসে। কাবাবটা তো তেলের মধ্যে দিলে বা হলে শক্ত হয়, যেহেতু একটু শক্ত টাইপেরই থাকে, তো সসটা দিলে হয় কি একটু সফট থাকে। আচ্ছা, আর বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চারা সস পেলে মজা করে পছন্দ করে, বা সস পেলে তো ওরা এমনি মজা পায়, সস দেওয়ার জিনিসগুলি বাচ্চারা দেখা যায় বেশি খায়, বেশি পছন্দ করে। আচ্ছা, এই মুঠি কাবাবটা আপু আসলে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুঠের তৈরিতে করা হয়, এই জন্য হচ্ছে মুঠি কাবাব। আমরা আর কি কি পদ্ধতিতে হচ্ছে এই কাবাবটা তৈরি করতে পারি? এটা আপনি মুঠি কাবাবটা করতে পারবেন, এছাড়া অন্য কোনো করতে পারবেন না, শিক কাবাবটা করতে পারবেন আপনি। আচ্ছা, কাঠির ভিতরে গেঁথে দিয়ে, কারণ এটা তো আসলে অনেক বড় করা, শিক কাবাবের মতোই বড় করা আছে, সেক্ষেত্রে আপনি কাঠির মধ্যে এটা, অবশ্য কাঠি নাই তাহলে দেখানো যেত, কাঠির মধ্যে মানে পেঁচায় পেঁচায় ঢুকে শিক কাবাবের মতো হয়। সেটা কি তারপর কাঠের মধ্যে দিয়ে আমাদের ভাজতে হবে নাকি? হ্যাঁ, কাঠের মধ্যে দিয়ে ভাজতে হবে, আপনি ফ্রাই প্যানেও ভাজতে পারবেন, অথবা চুলার মধ্যে ওভেনের যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডটা দিয়ে ওখানেও দেওয়া যাবে। আচ্ছা, মানে শিক কাবাবের যে ফ্লেভারটা আসে ওটা আসবে। আচ্ছা, এটা ভাজার প্রক্রিয়াটা কি? কোনটা? এই যে শিক কাবাবটা যেটা বললেন যে আমরা তো হচ্ছে একটা মুঠি কাবাব তৈরি করতে পারছি, শিক কাবাবটা আপনি অল্প তেলে ওটা দিলেও হয়ে যাবে।
আচ্ছা। আর আমি এটাই তো বললাম যে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর আপনি শুকনা ভাজার জন্য দিতে পারেন, শিক কাবাবটা যেরকম ভাজে ওরকম স্ট্যান্ডের উপর দিলে নিচ দিয়ে চুলার আগুনটা উঠলো, ওটা হয়ে গেল। আর ফ্রাই প্যানে দিয়েও আপনি ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, দেখা যায় যে এখন কিন্তু অনলাইনে কুকিং নিয়ে কিন্তু অনেকই বিজনেস তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপু ফ্রোজেন করে সেটা ডেলিভার পর্যন্ত এই প্রসেসটা যদি একটু বলতেন তাহলে হয়তো নতুন যারা কুকিং নিয়ে হচ্ছে বিজনেস করতে চায় তারা কিন্তু একটু সুবিধা হবে। না আসলে যারা নতুন বিজনেস শুরু করছে এদের জন্য এখন বিভিন্ন কোর্স বের হয়েছে, বিভিন্ন কোর্স আছে। এরা যদি কোর্সগুলি করে, যেমন আমি সব কোর্সগুলি রংধনু একাডেমি থেকে করছি। রংধনু একাডেমি কর্ণধার সুলতানা পপিয়াপার ওখানে অনেক কোর্স ওখানে আছে। আমি বলবো যে নতুন উদ্যোক্তারা এসব কোর্সগুলি যদি শেখে তাহলে ওনাদের জন্য অনেক সুবিধা হয়, ওনারা অনেক টাকা আগাতে পারবে। তারপর অনেক প্রতিষ্ঠান এখন আছে, সরকার অনেক ইয়ে করতেছে কোর্স করানোর জন্য, অনেক প্রতিষ্ঠান ইয়ে আছে, অনেক এনজিও আছে এখন। এখন বিভিন্ন মানে কোর্স করার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে সব দিয়ে। নতুন উদ্যোক্তারা এই কোর্সগুলি করলে আমার মনে হয় ভালো হয়, কারণ একটা কোর্স করে নিলে দেখা যায় তাদের প্রাথমিক যে ধারণা সেটা নিতে পারে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে, এনএসডি থেকে আমি সব লেভেলগুলি আমার কুকিং বেকিং এর উপর করা আছে। আচ্ছা, এগুলি তো আমি বলবো যে ওনারাও যদি এটা করে, এটা সেক্ষেত্রে দেখা যায় ওনাদের কোর্সগুলি জানা হলো, এটার উপরে মানে কোনটা কতটা আয়ত্ত করতে পারবে, কতটা টেম্পারেচারে কোনটা দেয়া যায়, এগুলি সব ওনাদের মানে শেখা হবে। তো বিজনেসটা সেক্ষেত্রে আরো ভালো হবে, কারণ এখন আন্দাজে বিজনেস একটা খুলে নিয়ে বসলে তো হলো না, সবকিছু জেনে বুঝে করতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কুকিং যে বিজনেসটা সেটা হচ্ছে যদি আমরা শুরু করতে যাই সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা প্রাথমিক ধারণা নিতে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, আর কি কি লাগছে? ধৈর্য তো লাগবে, ধৈর্য না হলে তো বিজনেস করা যাবে না। পুঁজি লাগবে, মেধা লাগবে, তারপর ধৈর্য শক্তিটাই বেশি মেইনলি। কারণ অনেক সময় দেখা যায় কাস্টমারের সাথে অনেক মানে অনেক ইয়ে করা লাগে, হ্যান্ডেলিং করা খুব কষ্ট কাস্টমারদের সাথে। তো ওই প্রসেসগুলি আসলে জেনে নিলে একটু ভালো হয়। সবকিছু ঠান্ডা মাথায় আমাদের কথা বলতে হবে, মানে খুব শান্ত থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে, উত্তেজিত হওয়া যাবে না, ধৈর্যটা বেশি থাকতে হবে, ধৈর্যটা বাড়াতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে সে আস্তে আস্তে হয়তো সাফল্য দেখবে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই উদ্যোক্তা মানে স্বনির্ভর হওয়া উচিত, নিজের একটা আইডেন্টিটি দরকার আছে, এটা মানে করতে পারে, এটা করলে ভালো হয়। এখন কিন্তু সবাই কিছু না কিছু করছে, সেই ক্ষেত্রে কিন্তু কুকিং যে আমাদের প্রফেশনটা সেটা কিন্তু অনেক মানে এগিয়ে গেছে, অনেকটাই, এখন অনেকটাই এগিয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যায় তারা যদি প্রথমে হচ্ছে প্রাথমিক একটা ধারণা নেয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের আরো বেশি সুবিধা হচ্ছে। এখন প্রচুর প্রতিষ্ঠান আছে এগুলি করার জন্য, কোর্স করার জন্য বিভিন্ন। তারপর উদ্যোক্তা ট্রেনিং, উন্নয়ন ট্রেনিংগুলি হয় যে ওগুলি করতে পারে বিজনেস। সেই ক্ষেত্রে আপু কেউ যদি মানে নতুন কোনো উদ্যোক্তা যদি কুকিং বিজনেসটা শুরু করতে চায় সেই ক্ষেত্রে তার মূলধন কতটুকু থাকা জরুরি বা প্রথমে হচ্ছে কি করা জরুরি? আসলে রান্নার কুকিং এর ক্ষেত্রে মূলধনটা এতটা বেশি শুরুতে প্রয়োজন হয় না, কারণ আপনার অর্ডার আসলেও অর্ডারটা অত বেশি আসে না, হ্যাঁ, তো কম আসে, ওখানে পুঁজি কম হলেও হয়। যখন আস্তে আস্তে সে দেখবে যে তার কাস্টমার বাড়ছে, তার সব কিছু বাড়ছে, তখন তার পুঁজিও বাড়াইতে হবে, তখন তার স্পেস বাড়াইতে হবে, তখন তার যে কুকিংয়ের যে রান্নার ইয়েটা থাকবে, অফিসটা থাকবে, ওইটা বাড়াতে হবে। সেটা পরে, কিন্তু শুরুতে আসলে এতটা ইয়ে লাগে না। শুরুতে আমরা কতটুকু পুঁজির মধ্যে আমরা হচ্ছে তৈরি করতে পারবো? আমি যখন ফার্স্ট শুরু করি তখন আমার পেজটা যেদিন আমি খুলি সেদিন বিকেলে আমি 2টার দিকে আমার পেজটা আমার ছোট মেয়েটা খুলে দেয়, দেখা যায় ঠিক 5টার সময় আমার অর্ডার আসে। আচ্ছা, তো 5টার সময় একটা জার কেকের অর্ডার আসে। সেক্ষেত্রে তো আপনার একটা পেজে একটা পোস্ট দেয়া লেগেছে যে আপনি হচ্ছে কি তৈরি করছেন। হ্যাঁ, আমি কেকের পোস্টই দিয়েছি ওখানে, একটা জার কেক বানিয়ে ওটা পোস্টে দিয়েছি। ঠিক 5টার সময় একটা আমার অর্ডার আসে, ওই কেকটাই চাই। তো ওই কেকটা অর্ডারটা আমি নিলাম, নেওয়ার পরে মাগরিবের নামাজ পড়বো, তখন দেখা যায় আরেকটা কাস্টমার আমাকে অর্ডার করছে। খুবই চমৎকার। তো সেক্ষেত্রে দেখা যায় তখন তো আমার আসলে শুধু আমি পেজ খুলেই, তখন তো এত বেশি বুঝি নাই, পেজ খুলেই পোস্ট দিলাম, দেওয়ার সাথে সাথে আমার 2টা অর্ডার প্রথম দিনই চলে আসছে। দ্বিতীয় অর্ডারটা হলো একই বাসা থেকে আসছে, কিন্তু ওই অর্ডারটাও, কিন্তু উনি আসলে জানেন না যে ওনার মেয়ে অর্ডারটা করছে। উনি ওনার বড় মেয়েকে দেখতে আসবে পাত্রপক্ষ, তো আমার কাছে অনেক রকমের নাস্তার আইটেম অর্ডার করছে। তো ওখানে সেক্ষেত্রে কি আপনি একটা পেজের মধ্যে কি আপনি বিভিন্ন আইটেম সেল করছেন নাকি আলাদা আলাদা পেজ নিয়ে আছে? বিভিন্ন না, আলাদা পেজ না, মানে একটা পেজে খাবার, সব খাবারের আইটেমগুলি দেয়া আছে ওখানে। আচ্ছা, মানে যেহেতু আমি খাবার নিয়ে কাজ করি, আমার সব খাবারের আইটেমগুলি ওই পেজের মধ্যে, আমি অন্য কিছু আর পেজের মধ্যে দেই না।
সেখানে ফ্রাই, তারপর হচ্ছে কেক, সবকিছুই সবকিছু আছে। আছে, আচ্ছা। মানে খাবারের মধ্যে আপনার সব ধরনের খাবার আছে, ডেজার্ট থেকে শুরু করে আপনার চাইনিজ, বাংলা, থাই, মানে সবকিছু আছে ওখানে। মানে আমি কাস্টমার আসলে না বলতে পারি না, দেখা যায় আমি ভর্তা নিয়ে কাজ করি না, কিন্তু কেউ আমাকে ভর্তা ভাত চাইলো আমি সেটাও করে দেই। দিচ্ছেন। মানে আমি না বলতে পারি না, কাস্টমার আচ্ছা। কষ্ট পাবে, উনি আচ্ছা। ভরসা করে আমার কাছে বলছে, এখন আমি যদি না বলি তাহলে আবার উনি কোথায় যাবে, সেজন্য আমি না বলতে পারি না, দেখা যায় যে ওটা করে আর দেই। অনেক সময় দেখা যায় রিপিট কাস্টমার থাকে, সেই ক্ষেত্রে থাকে, হচ্ছে হ্যাঁ। রিফিউজ করা যায় না। আচ্ছা। আমার রোজার ঈদে এক কাস্টমার বসুন্ধরা থেকে, সে রোজার ঈদ থেকে এই পর্যন্ত সে নিচ্ছে তো নিচ্ছেই, মানে প্রত্যেক শুক্রবারে ওনার অফিস বন্ধ থাকে, অফিসে ছুটির দিনই উনি মানে পুরো সপ্তাহ খাবার নিয়ে নেয় সে। বাহ, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আপনি যে আর খুব পেজটা, সুন্দর রিভিউ দেয় উনি, খেয়ে মানে ওনার খুব পছন্দ হয়েছে আমার খাবারগুলি। তো বলে তোমার খাবার অনেক মজা, তোমার রান্না অনেক মজা, রান্নার হাত অনেক ভালো। তো পেজে পোস্ট করার পর যে আপনার 2-3টা একসাথে অর্ডার আসলো, তারপরে আপনি কি করেছেন? তখন আমার মানে খুব ভালো লাগছে যে আমি মাত্র শুরু করলাম বিজনেসটা, আমার পেজ খুললাম, সাথে সাথে অর্ডার আসলো। তখন আমার মাথায় চিন্তা আসছে যে আমার তো তাইলে আরও বাড়ানো দরকার, আচ্ছা। অনেক ইনস্ট্রুমেন্ট আমার দরকার, তাহলে তো আমি তখন একটু একটু করে বাড়াই। তখন দেখা আমার যায় যে মূলধন, উপকরণগুলো লাগছে, আপনি উপকরণগুলি সেই লাগছে, অনুযায়ী হ্যাঁ, কিনছেন। সে আমার তখন আমার ইনস্ট্রুমেন্টগুলি লাগছে, তখন আমার একটু মানে মাথায় চিন্তা আসছে যে আমার এই জিনিসটা কিনতে হবে, এই জিনিসটা কিনতে হবে, তখন মূলধনটার দরকার হয়। আচ্ছা। প্রথম দিকে দেখা যায় তাহলে আমাদের যদি নতুন কোনো শিক্ষার্থী থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রাথমিক একটা ধারণা নিয়ে আমরা হচ্ছে সেটা অনলাইনের মাধ্যমে প্রচার করে, তারপর অর্ডার আসলে আমরা হচ্ছে তারপর আমরা আগাতে পারি হ্যাঁ, হচ্ছে আমরা উপকরণগুলো কিনে। বাহ, খুবই চমৎকার। দেখা যায় অর্ডার আসার পর তারপর হচ্ছে আপু আপনি ডেলিভারি সিস্টেম সেটা কি? ডেলিভারি ম্যান আছে, মানে ওদেরকে একদিন আগে ইনফর্ম করতে হয় যে আমার ডেলিভারিটা আছে, আর ডেলিভারি সিস্টেমটা হলো একদিন আগে আমাকে জানাতে হবে, একদিন আগে জানিয়ে হচ্ছে তারপর ডেলিভারিটা তারপরে কনফার্ম পরের দিন, করেন। হ্যাঁ, আপু আমরা দেখতে কনফার্ম। পাচ্ছি যে আপনার হাতে মুঠি কাবাবটা তৈরি করা আছে। আমরা যদি ফাইনাল লুকটা একটু দেখাই। লাস্ট মুঠি করে এরকম আর কি ভেজে নেওয়ার পরে এই লুকটা আসছে। আচ্ছা, মুঠি কাবাবটা ভাজার পর আমাদের দেখতে এমন হচ্ছে। আচ্ছা, পরিবেশনের জন্য আমরা কি কি দিয়েছি? এখানে আসলে আমি একটু লেবু স্লাইস করে একটু লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, আমরা চাইলে যে কোনো কিছুই যে ব্যবহার কোনো করতে কিছু পারি। সস দেওয়া যাবে, আর যে কোনো লেটুস পাতা দেওয়া যাবে, সব কিছু দিয়ে করা যাবে, ডেকোরেশন করা যাবে। বাহ, খুবই চমৎকার। আমাদের পরবর্তী রেসিপি হচ্ছে কাঁচা কলার কাবাব। আমাদের প্রথমেই উপকরণ কি কি লাগছে দেখে নিচ্ছি। কাঁচা কলা মাস্ট লাগবে, সাথে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা বাটা লাগবে, কাঁচামরিচ, ধনে পাতা লাগবে, পুদিনা পাতা লাগবে, আপনার ব্রেড ক্রাম্ব লাগবে, লবণ লাগবে পরিমাণ মতো, আর হলো একটু চাট মশলাটা দিয়ে নিব আর কি সাথে, আর একটু চিলি ফ্লেক্স লাগবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে দেখা যায় বেরেস্তা, একটু কাঁচা পেঁয়াজ, আর বাইন্ডিং এর জন্য একটু ডিম নিব। আচ্ছা, এই ক্ষেত্রে বাইন্ডিং এর জন্য আমাদের ডিম লাগছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের প্রসেসে। কাঁচা কলাটা আসলে আমি ছোলা ছাড়িয়ে সিদ্ধ করি নেই, ছোলা সহ সিদ্ধ করলে ভিতরটা সুন্দর থাকে। আচ্ছা, কেটে সিদ্ধ করলে দেখা যায় এটার মধ্যে একটা কষ থাকে, কষটা ভিতরে কলাটায় লেগে কলাটা কালো হয়ে যায়, দেখতে ভালো দেখা যায় না। এই জন্য আমি একদম ছোলা সহ এটা সিদ্ধ করলাম, এবং এখানেও এরকমই নিয়ে আসছি দেখানোর জন্য, ছেলেও নিয়ে আসিনি। সিদ্ধ করার সময় কি আমরা লবণ ব্যবহার না, করেছি? কিচ্ছু ব্যবহার করিনি, শুধু পানি দিয়ে সিদ্ধ শুধু করছি, পানি দিয়ে সিদ্ধ করা। ছোলার উপর তো আর কিছু না, ছোলাটা তো ফেলে দিব। এই যে দেখেন ভিতরটা কি সুন্দর, যদি আমরা এটা কেটে দিতাম তাহলে উপরের কষে এটা নষ্ট হয়ে যেত। আচ্ছা, এটাকে এখন একটু ম্যাশ করে নিব আমি। সেদ্ধটার যখন করব তখন আমাদের কতক্ষণ সেদ্ধ করতে হবে এটা? কাঁচা কলা বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ করতে, খুবই নরম একটা জিনিস, দেখা যায় যে এটা 10-15 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, সেদ্ধ করার পর হচ্ছে দেখা যায় যে একটু ভেঙে নিতে হবে। সেদ্ধ করার পর এটা এরকম করে মতে নিতে হবে। আচ্ছা,
কারণ কলাটা তো নরম, এটা গ্রেট করার কোনো প্রয়োজন হয় না। এরকম গ্রেট করার কোনো প্রয়োজন হয় না, এরকম হাত দিয়ে মতে নিলেই হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা কলা দিয়ে আমরা হচ্ছে কাবাবটা বানাচ্ছি। তো একটা কলা দিয়ে আপু কয়টা হচ্ছে কাবাব হবে? আসলে আমি ৪টা কলাই সিদ্ধ করেছি। ৪টা কলা দিয়ে আপনার এখানে অনেকগুলি কাবাব হয়েছে। 10টা কাবাবের মতো এখানে হয়েছে। এখন এখানে হবে আরও ৪টা কলা 4টা। দিয়ে হচ্ছে আমরা 10টা কাবাব বানাতে পারছি। তো দেখা যায় আমাদের ফ্যামিলিতে যেমন সদস্য আছে সেই হিসেবে আমরা একটু হচ্ছে বড় সাইজ পরিমাপটা তো বানিয়ে সেজন্য নিতে পারি। হয়েছে। আপনি আর কলাগুলিও তো এখন পুষ্টি কলা পাওয়া যায় না। আমি কালকে বাজারে অনেক খুঁজে এরকম ছোট ছোট কলাই পেয়েছি। আচ্ছা। আর পুষ্টি হয় যে কলাগুলি একটু মোটা থাকে, ওই কলাগুলি আবার বেশি হয়। আর এটা তো একদমই চিকন ছোট, অল্প হয় এতে। আর কলাটাই মেনলি বেশি থাকবে, আলুটা তো বেশি থাকবে না, আলুটা তো অল্প একটু। আমরা কয়টা কলার সাথে কয়টা আলু ব্যবহার করছি? আমি 4টা কলার সাথে 2টা আলু দিছি ছোট ছোট, মানে আচ্ছা। একদম ছোটও না আর বেশি বড়ও না, তাহলে মিডিয়াম দেখা যায় যে আমরা কলা যেই পরিমাণটা নিচ্ছি সেই পরিমাণের অর্ধেকটা অর্ধেকটা হচ্ছে আমরা আলু নিব। নিচ্ছি। আচ্ছা। ভাঙার সময় দুটো একসাথে হচ্ছে আমাদের ভেঙে নিতে হবে। হ্যাঁ, দুটো একসঙ্গে মথে নিলে ভালো হয়। যেহেতু একসঙ্গে মিশাবো, দুটো একসঙ্গে মথে নিলেই ভালো হয়। একদম মিহি করে মথে নিতে হবে। দানা দানা থাকা যাবে না। না, দানা দানা থাকলে একটু মুখে পড়লে ভালো লাগবে না তখন। আচ্ছা। যেহেতু এটা কাবাব তো কাবাব, সবকিছুই মিশে যেতে মিশে হবে। যেতে হবে। এটার ফ্রোজেনের পদ্ধতিটা কি আপু? এটা ফ্রোজেন, আপনি দীর্ঘদিন ফ্রোজেন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরকম বানিয়ে রেখে দিবেন ফ্রিজে, একটু শক্ত হলে উঠে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। সবকিছু আমাদের যখন মিক্সড হয়ে যাবে তারপরে আমরা ফ্রোজেন করব নাকি হচ্ছে তার না, আগেই সবকিছু করব? মিক্সড করে এরকম শেপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে। আচ্ছা। যখন ভাজবেন তখন নামায় ভাজবেন। আচ্ছা। কতদিন সংরক্ষণ করা যাবে? দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, এটা কোনো আচ্ছা। সমস্যা হবে না। 1 মাস করা যাবে। সংরক্ষণের জন্য আপু কতটুকু সময় আসলে আদর্শ একটা সময়? কারণ দেখা যায় একটা জিনিস ফ্রিজে অনেক দিন থাকার পর কিন্তু সেই জিনিসটা খেলে দেখা যায় স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর হতে পারে। সেক্ষেত্রে এটা সংরক্ষণের মাস যদি একটু বলে দিতেন দর্শকদের যারা নতুন আছেন তাদের জন্য উপকার হতো। এটা 1 মাস রাখা যাবে, কোনো সমস্যা নাই। কারণ কাঁচা কলা তো, এটার কোনো ইয়া নাই। আর যেহেতু ডিপে থাকবে, কোনো সমস্যা হবে না। এখন ফ্রোজেনের যুগ, সব কিছুই এখন আমরা ফ্রোজেন করে খাচ্ছি। অবশ্যই। আর আমার তো ফ্রোজেন করে রাখতে হয়, কারণ কাস্টমার আমাকে কখন চায়, যারা উদ্যোক্তা অবশ্যই যারা উদ্যোক্তা তাদের তো সবকিছু ফ্রোজেন রাখতে হয়। ফ্রোজেন রাখতে হয়। খুব মনোযোগ সহকারে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে, যেহেতু এই প্রসেসটার মধ্যে দানা দানা ভাবটা থাকা যাবে না। একদম মিহি করে ফেলতে হবে। আচ্ছা। কোনো দানা থাকবে না। কিন্তু আবার ব্লেন্ডারও করতে হবে না, ব্লেন্ডার করার দরকার নেই, হাত দিয়ে এটা মেখে নিলে যথেষ্ট। ব্লেন্ডার করলে তো এটার মধ্যে একটু পানি দিতে হবে, তখন একদম পানি পানি হয়ে যাবে তখন। আচ্ছা, আমরা তো একদম শুকানোর পর হচ্ছে আমরা সেটা ম্যাশ করছি। যে এটা আমার ম্যাশ করা হয়ে গেল। এখন আমি এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব,
একটু লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেব, আচ্ছা। আর একটু দিব, একটু চিলি ফ্লেক্সটা দিব। আমরা এখানে 2 ধরনের মরিচ ব্যবহার করছি। চিলি ফ্লেক্সটা তো হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমরা গুঁড়া মরিচ। গুঁড়ো মরিচ, ওটা গুঁড়ো মরিচটা দিতেই হবে মাস্ট, কারণ কাঁচা কলা তো ভিতরে আচ্ছা। এটা না থাকলে আসলে খাওয়া যাবে না। আচ্ছা। আর পুদিনা পাতা, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আমরা এখানে, একটু ধনিয়া পাতা দিলাম, এক চামচ পেঁয়াজ বাটা দিলাম। আপু দেখছিলাম যে আমরা কাঁচা কলার কাবাবটা তৈরি করছিলাম, সেখানে হচ্ছে আমরা কলা, তারপর আলু, সেগুলো হচ্ছে কিভাবে সিদ্ধ করেছি, তারপরে যে উপাদানগুলো সেগুলো দিচ্ছি। হ্যাঁ, আপনি যদি কাঁচা কলার প্রসেসটা যদি আরেকবার বলে দেন, দেখা যায় নতুন নতুন দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। কাঁচা কলাটা সিদ্ধ করে নিবে ছোলা সহই, বোটা ছোলা সহ সিদ্ধ করে নিবে, আলু সিদ্ধ করে নিবে, তারপরে ছিলে ম্যাশ করে নিবে আলুটা আর কাঁচা কলাটা। যখন হচ্ছে আমরা আলুটা সিদ্ধ করেছি, কলাটা সিদ্ধ করেছি, সেখানে তো আমরা লবণ ব্যবহার করিনি। না, আচ্ছা, লবণটা ছাড়াই হচ্ছে আমরা সিদ্ধ করে নিছি, কারণ ওটা ছোলা সহ আমি সিদ্ধ করেছি, লবণটা দেয়া যায় না দেয়া একই কথা, কারণ লবণ ভিতরে ঢুকবে না, ওভাবেই থাকবে, ওটা দেওয়ার প্রয়োজন নাই। শুধু কাঁচা কলাটা সিদ্ধ করলে, অনেক সময় অনেকে হলুদ দেয়, সেটা কেটে যখন সিদ্ধ দেয় তখন হলুদ দেয়, কিন্তু আমি তো আস্তা সিদ্ধ করছি, এটা ভিতরটা সুন্দর থাকার জন্য, যেন কালারটা চেঞ্জ না হয়, সেটা সাদাই থাকবে। কারণ কাঁচা কলা সিদ্ধ করলে কিন্তু অনেক কালো পানি বের হয়, কষ থাকে, যে কষ বের হয়, তো এটা ভিতরে সাদা ইয়েটা নষ্ট করে দেয়, মানে কালার মানে চেঞ্জ হয়ে যায় তখন কালারটা, সেজন্য আমি ছোলা সহ এটা সিদ্ধ করে নিছি। আচ্ছা, দেখা যায় তাহলে এই আমরা যখন কাবাবটা তৈরি করব তখন হচ্ছে আস্ত একটা কলা সিদ্ধ করে নেব, কাটার পর সিদ্ধ করলে সেটা কালো হয়ে যায়। আচ্ছা, আস্তা সিদ্ধ করে পরে ছোলাটা ফেলে দিয়ে তারপরে আমরা আলুর সাথে এটা ম্যাশ করে নেব। সেক্ষেত্রে আমরা 10-15 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আলুটা সিদ্ধ করতে তো একটু বেশি সময় লাগে, আলাদা ওটা সিদ্ধ করে নিলেন, আর কাঁচা কলাটা আলাদা সিদ্ধ করে নিলেন। আচ্ছা, কারণ কাঁচা কলাটা তো সফট, এটা তো হয়ে যায় আগেই, আলুটা মানে হইতে একটু দেরি লাগে, আলুটা আলাদা সিদ্ধ করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করতে পারি আমাদের প্রসেস। হ্যাঁ, ওইখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1/2 চামচ, রসুন বাটা দিলাম 1/2 চামচ, ধনেপাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, চাট মশলা একটু দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিব, লবণ দিয়েছি স্বাদ মতো, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম, একটু টমেটো সস দিলাম, একটু ব্রেড ক্রাম্ব দিয়ে নিব এখন এটার মধ্যে, সব দিয়ে এখন মেখে নিব। এটার তো আমরা আপনার কাছ থেকে শুনেছি যে সংরক্ষণ করার পদ্ধতিটা, সেটা যদি আরেকবার বলে দেন। সব মশলা দিয়ে, মানে কাঁচা কলা সিদ্ধ করে, আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে সব মশলা এটার সাথে মিশিয়ে তারপরে শেপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবে, একটা খোলা প্লেটে রেখে দিবে, যখন শক্ত হয়ে যাবে তখন উঠে এয়ারটাইট বক্সে ডিপে রেখে দিবে। আচ্ছা, তারপর ভাজার আগে হচ্ছে আমরা নামিয়ে ভাজবে, এটা হলো আপনার একটু আগে নামাই রাখতে হবে। সেটা কত মিনিট? কারণ এটা একটু মানে বেশি আঁচে একটু ভাজতে হবে। আচ্ছা, কারণ কম আঁচে দিলে তখন ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর কি। আচ্ছা, মিডিয়ামের চেয়ে একটু হাই দিলে তো দেখা যাবে তখন ভালো হবে এটা ভাজা। একটু সেক্ষেত্রে ফ্রিজ থেকে একটু আগে নামাই রাখলে হবে। আচ্ছা আপু, আমি একটু ডিম দিয়ে নিব এটার মধ্যে, একটু বাইন্ডিং এর জন্য একটু ডিম লাগবে।
এক্ষেত্রে আমাদের ডিমের পরিমাণটা কতটুকু লাগছে? সেটা আপনার নিজের অনুযায়ী, কারণ একটু কম হলে পুরো একটা ডিম দিলে তখন একদম নরম হয়ে যাবে। আর যখন দেখা যাবে আমরা একটু বেশি পরিমাণে নিছি তখন একটা ডিম এনাফ। আচ্ছা, পরিমাণ বুঝে আমাদের ডিমটা ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে দেখা যায় একটু বেশি নরম হয়ে যায়। অল্প অল্প নিয়ে দেখলেন, আমাদের হাতে তো সুযোগ আছে, অল্প অল্প নিয়ে আমরা দেখলাম। এটার মধ্যে আপু একটু দিব, যে ব্রেস্তা করলাম যে তেলটার মধ্যে ওই ভাজা তেলটা একটু এটার মধ্যে দিব। আচ্ছা, আমরা যখন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি সেই ভাজা তেলটা আমরা এখন ব্যবহার করছি। একটু দিলে মানে সেন্টটা ভালো আসে আর কি। আচ্ছা, সুন্দর মতো ম্যাশ হয়ে গেছে আমাদের। আমরা যখন কলাটা সিদ্ধ করে নিয়েছি ছোলা সহ, এই কারণে কিন্তু সাদা যে সেই অংশটা সাদাই রয়েছে, সেই জন্য কিন্তু খুব চমৎকার লাগছে। জি, নষ্ট হয়ে যায় না কালারটা, কেটে যদি সিদ্ধ দিই তাহলে কষে ভিতরে এটা নষ্ট হয়ে যায়। অবশ্যই। আর এটা খেতে অনেক টেস্ট। আচ্ছা, পুরো মাংসকে হার মানায় এই কাঁচা কলার কাবাবটা। আর বাচ্চারা অনেক সময় দেখা যায় সবজি খেতে চায় না, তো তখন ওদের এরকম বানাই দিলে ওরা বুঝতেও পারে না, তখন ঠিকই খেয়ে নেয়। তখন কিন্তু তারা খেয়ে নেয়। আর যেহেতু কাঁচা কলার যে পুষ্টি সেটা কিন্তু তাদের মধ্যে যাচ্ছে। আমি কালকে যখন এটা বানানোর শেষ করে একটু আমার বাচ্চাদের ভেজে দিলাম, তো বুঝতে পারি না। আমার মেয়ে বারবার জিজ্ঞেস করছে এটার মধ্যে কোনো মাংস নাই, শুধু ভেজ মাংস নাই? আমি বলছি না, কোনো মাংস নাই। সত্যি বলছো তো তুমি? আমি বলছি হ্যাঁ সত্যি। বলছে এটাও যে এত মজা হয় আমি বুঝতে পারিনি যে এত মজা হয়। বুঝাই যাচ্ছে না। এখানে কি আমরা যে কাবাবের যে মশলা, সেই মশলাটা ব্যবহার করেছি? হ্যাঁ, আমি যে মশলা দিয়ে দিলাম কাবাবের মশলাটা, কাবাবের মশলা দিয়েছি এবং পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি, পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিলাম, আর পেঁয়াজ বেরেস্তাও দিলাম, একটু কাঁচা পেঁয়াজও দিলাম। কেউ যদি চায় কাঁচা পেঁয়াজ না দিতে দরকার নেই, বেরেস্তা দিলেই হবে, যে কোনো একটা পেঁয়াজ দিলে হবে। আচ্ছা, আমরা বেরেস্তাটা দিলে বেশি ফ্লেভারটা ভালো আসে। আমরা কাবাবের শেপে যেতে পারি। কাবাবের শেপে যে হচ্ছে আমরা ফাইনাল লুকটা দর্শকদের দেখাবো। হাতে একটু তেল মেখে নিব। এটা শেপ তো আপু রাউন্ড হবে, গোল হবে? গোল হবে। আচ্ছা, আপনার ইচ্ছা, আপনি রাউন্ড শেপ করতে পারেন, স্কয়ার শেপ করতে পারেন, গোল করতে পারেন। আচ্ছা, আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তারপর ভাজার পর হচ্ছে আপু আমরা তেলে দিয়ে তো হচ্ছে ভেজে নেব। জি। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে ভাজতে? ভাজতে বেশি সময় লাগবে না, কারণ কাঁচা কলার তো একটু জাল বেশি জোরে দিয়ে ভাজবেন, তো এটা তো আস্তে জালে ভাজা যাবে। বেশি হাই হিট না আবার। আচ্ছা, মিডিয়াম? হ্যাঁ, মিডিয়ামে দিয়ে এই যে একটা স্কয়ার আমি করে দিলাম। বাহ, আমরা যদি আপু দুইটাই রেসিপিটা একটু সামনে নেই, আর কাঁচা কলার কাবাবটা যেটা সেটা যদি দর্শকদের দেখিয়ে দিই, তাহলে দর্শক হয়তো বা বুঝতে পারবে যে কেমন খুব সুন্দর হচ্ছে। এটা ফাইনাল লুক। জি। আচ্ছা, এটা কাঁচা কলার কাবাব, আর দুটোই আমরা সামনে রাখি। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আমাদের আজকের দুইটা রেসিপি খুব চমৎকার ছিল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।